নমস্কার, আপনারা দেখছেন নিউজ আরসিবিএস। আপনাদের সঙ্গে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। ফের পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম এবং রাজ্যে অষ্টম মংলামারো ঋষিকা। ঠিকাদারের বাড়িতে ডাকাতির ঘটনা, উধাও লক্ষাধিক টাকার জিনিস, তদন্তে পুলিশ। মাধ্যমিকে নবম এবং দশম মহিষাদলের দুটি স্কুলের পড়ুয়া, খুশি পরিবারের সদস্যরা। সরকারি বাসের ধাক্কায় মৃত এক মহিলা, এলাকায় যানজট। ভোট এলেই নারদা সারদা ইস্যু মাথা চাড়া দেয়, ব্লক সম্মেলনে মন্তব্য শুভেন্দুর। বেঙ্গালুরুর এক মহিলা উদ্ধার হলদিয়া থেকে, কি উদ্দেশ্যে মহিলা এখানে এলেন তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির, উদ্যোগে রাধাবল্লভ চক আশীর্বাদ সংঘ। অনুষ্ঠিত হলো কালী পুজো ও মনসা পুজো, উদ্যোগে আমরা কয়েকজন ক্লাব। রক্তের অভাব মেটাতে উদ্যোগী পুলিশ, ভগবানপুর থানায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। আসছে বিস্তারিত খবরে। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর 683 নম্বর পেয়ে জেলায় সম্ভাব্য প্রথম এবং রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে ঋষিকা মাইতি। মংলামোড়ের মঙ্গলা একাডেমির ছাত্রী সে। এত ভালো রেজাল্টের পর স্বভাবতই খুশি ঋষিকার পরিবার। এবারেও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর 683 নম্বর পেয়ে জেলায় সম্ভাব্য প্রথম এবং রাজ্যে অষ্টম স্থান অধিকার করল ঋষিকা মাইতি। মংলামারো মঙ্গলা একাডেমির ছাত্রী ঋষিকা। দিনে প্রায় 6 থেকে 8 ঘন্টা করে পড়াশোনা করত সে। ভালোবাসে নজরুল গীতি। মাধ্যমিকে সারা রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করায় স্বভাবতই খুশি ঋষিকার পরিবার। আমি ক্লাস 9 থেকে স্কুলে পড়ছি, আর আমার এই ফলের পিছনে আমার মা বাবা, আমার স্কুলের সমস্ত স্যার আর আমার বাড়িতে যে সমস্ত স্যার পড়াতেন সবার অবদান সমান। আর আমার এত ভালো ফল আমি আমার দাদুকে উৎসর্গ করছি। আমার দাদু আগস্ট মাসে মারা গেছে। আচ্ছা, এরপরে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে? আমার এখন লক্ষ্য উচ্চ মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করা। সারাদিন কত ঘন্টা পড়তে? আমার পড়ার কোনো নির্দিষ্ট সময় নেই, তবে সারাদিন 7-8 ঘন্টা। এই পড়ার পেছনে তো বাবা মায়ের অবদান কত? অনেক, কারণ আমার মা বাবা আমাকে প্রায় জিনিসই মুখে মুখে পড়াতেন। আমার মা লাইফ সায়েন্সের টিচার, আমার বাবা ম্যাথের টিচার। অনেক জিনিস মানে লাইফ সায়েন্স ম্যাথের অনেক জিনিসই আমাকে মুখে মুখেই পড়িয়ে দিতেন। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। ঠিকাদারের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি। পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার বড়িদা গ্রামের ঘটনা। বাড়ির জমির কাগজপত্র সহ প্রায় লক্ষাধিক টাকার সোনার গহনা এবং মূল্যবান সামগ্রী ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দল। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ঠিকাদারের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি। পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার বড়িদা গ্রামের ঘটনা। রাত্রি 2টোর সময় সশস্ত্র ডাকাত দল মূল দরজা ভেঙে ঢুকেই প্রথমে ঠিকাদার নিমাই মাইতিকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা চালায়। কোন রকমে পেছনের দরজা দিয়ে পালিয়ে প্রাণে বাঁচেন ঠিকাদার। ঠিকাদারকে না পেয়ে তার বাবা ঋষিকেশকে বেঁধে মারধর করে ডাকাত দল। বাড়ির জমির কাগজপত্র সহ প্রায় লক্ষাধিক টাকার সোনার গহনা এবং মূল্যবান সামগ্রী ডাকাতি করে নিয়ে যায় 7 সশস্ত্র ডাকাত। মূলত ঠিকাদারকে প্রাণে মেরে ফেলাই প্রধান উদ্দেশ্য ছিল বলে জানান ঠিকাদার ও তার পরিবারের লোকজন। লোক দেখানো করলেই চলবে। ডাকাতেরা ঢুকেই যেভাবে ঠিকাদারকে খোঁজার তোড়জোড়ে ব্যস্ত হয়ে পড়ে তা থেকেই সহজে বুঝতে পারেন খুনের প্রবণতায় প্রধান উদ্দেশ্য ছিল ডাকাতদের। অভিযোগ, ডাকাতির পাশাপাশি সুপারি কিলারদের কাজ হতে পারে বলে মনে করছেন ঋষিকেশ এবং তার পরিবার। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। আতঙ্কে রয়েছে ঠিকাদার সহ তার পরিবার ও গ্রামবাসীরা।
টার্গেটটা কিন্তু অনেকক্ষণ লিখে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। মহিষাদলের দুটি নামী স্কুল থেকে উঠে এলো মাধ্যমিকে সম্ভাব্য নবম স্নেহা সামন্ত, তার প্রাপ্ত নম্বর 682 এবং সম্ভাব্য দশম সুরজিৎ সাহু, তার প্রাপ্ত নম্বর 681। দুজনেই ডাক্তার হতে চায় ভবিষ্যতে। মহিষাদলের দুটি নামী স্কুল থেকে এবার উঠে এলো মাধ্যমিকে সম্ভাব্য নবম এবং দশম স্থানাধিকারীর নাম। সারা রাজ্যের মধ্যে মহিষাদলের গয়েশ্বরী বালিকা বিদ্যালয় ও রাজ হাই স্কুল থেকে তারা সম্ভাব্য নবম এবং দশম স্থান অধিকার করেছে। মহিষাদলের গড়কমলপুরের বাসিন্দা স্নেহা সামন্ত পেয়েছে 682। সে গয়েশ্বরী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে সে। মিষ্টি আনতে গেছে। আজকে মাধ্যমিকের ফল বেরিয়েছে, হ্যাঁ, কি ফল শুনে কি মনে হচ্ছে? খুব খুশি। আসলে আমাদের স্কুল থেকেই বোধহয় ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলে র্যাঙ্ক করলো, তাই জন্য তো আমি ভীষণই খুশি। কত স্থান করেছে? নবম স্থান করেছি। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই। এখন কি করতে যাচ্ছ আগে? আমার তো মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে আছে, এবার দেখা যাক কি হয়। আপাতত এইচএস দিই, তারপরে জয়েন্ট, তারপরে বাড়িতে আর কে কে রয়েছে? মা, বাবা, দাদা, এই যে এত বড় একটা র্যাঙ্ক করার পেছনে কে সহযোগিতা করেছে? সবাই মা, বাবা থেকে শুরু করে স্কুলের টিচাররা সবাই আমাকে এনকারেজ করেছে, সবাই আমাকে খুব হেল্প করেছে। মানে একটা কি বলবো, উৎসাহ দেওয়ার ব্যাপার তো থাকেই না, সেইটা তো সবার কাছ থেকে পেয়েছি। ফ্রেন্ডরাও খুব সহযোগিতা করেছে। মানে এই যে রাজ্যের মধ্যে নবম হয়েছে, সেইটা শুনে এখন কেমন কি মনে হচ্ছে? মানে আমি ভাবতে পারিনি, একটা মনে মনে আশা ছিলই যে হয়তো রাজ্যে ঢুকতে পারি, কিন্তু কখনো ভাবিনি যে সত্যি সত্যি র্যাঙ্কটা করবো, তাই তো ভীষণ ভালো লাগছে। 681 নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে মহিষাদল রাজ হাই স্কুলের ছাত্র সুরজিৎ সাউ। সে নন্দকুমারের বাসুদেবপুরের বাসিন্দা। দুজনেই ভবিষ্যতে ডাক্তার হতে চায়। ভালোই লাগছে। এর পরবর্তীকালে কি হতে চাইছো? ডক্টর। ডক্টর বা এখন কি ভাবনা, আর কি ভাবছে, এখন কেমন ফিলিং হচ্ছে? এখন মনে হচ্ছে আরো ভালো করে পড়াশোনা করতে হবে, আরো ভালো র্যাঙ্ক আনার জন্য পরবর্তীকালে। এরকম তুমি রেজাল্ট আশা করেছিলে না? হ্যাঁ, ভালো রেজাল্ট আশা করেছি। এর থেকে ভালো না এরকমটাই ঠিক ছিল? এর থেকে ভালো হলে আরো খুশি হতো। মানে আশাটা এরকম করছে। হ্যাঁ। এবং বাবা মায়ের সহযোগিতা কেমন ছিল? বাবা মা খুবই সহযোগিতা করেছেন, সবসময় আমাকে সান্ত্বনা দিয়েছেন, এবং বাবা তো আরো বেশি ইনফ্লুয়েন্স করেছেন আমাকে। ছাত্র টিচারদের মধ্যে সব থেকে কাকে ভালো লাগতো? আপনার ছেলে ভালো রেজাল্ট করার পর আপনাদের কেমন লাগছে? আমাদের তো খুবই ভালো লেগেছে। সব ছেলেদের, সব বাবারই তো চায়, বাবা মা চায় ছেলেদের ভালো রেজাল্ট করুক। ছেলে কি হোক সেটা আপনাদের কি ইচ্ছে? এবার ছেলের বই ছেড়ে দিয়েছি। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। দীঘা বাস ডিপোর কাছে ঘটনাটি ঘটেছে। রাস্তা পার হতে গিয়ে মৃত্যু হয় ওই মহিলার। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। ঘটনার জেরে এলাকায় সৃষ্টি হয়েছে যানজটের। রাস্তা পার হতে গিয়ে পথ দুর্ঘটনার শিকার একজন। শনিবার দুপুরে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। দীঘা বাস ডিপোর কাছে ঘটনাটি ঘটেছে। ঘটনায় যানজটের সৃষ্টি হয় দীঘা কলকাতা রাজ্য সড়কে। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। আরে না, মু তো ঘর হতে অনেক আগে চালিয়ে যাচ্ছি। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। ভোট এলেই নারদা সারদা ইস্যু মাথা চাড়া দেয়, মন্তব্য শুভেন্দু অধিকারীর। মহিষাদলে বর্ধিত ব্লক সম্মেলনে এসে এমনটাই মন্তব্য তার। মহিষাদলের প্রজ্ঞানন্দ ভবনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ভোট এলেই নারদা সারদা ইস্যু মাথা চাড়া দেয়, মন্তব্য শুভেন্দু অধিকারী। মহিষাদলে বর্ধিত ব্লক সম্মেলনে এসে এমনটাই মন্তব্য করেন তিনি। শনিবার প্রজ্ঞানন্দ স্মৃতি ভবনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
পরিবহন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ শিশির অধিকারী, বিধায়ক সুদর্শন ঘোষ দস্তিদার, মহিষাদল পশ্চিম সমিতির সভাপতি শিউলি দাস এবং সহসভাপতি তিলক চক্রবর্তী সহ অন্যান্যরা। পাবলিক পারসেপশনে খতম হয়ে গেছে, অনেকদিন ধরে বাজনা বাজছে, সারদা নারদা অমুক্তবু ধ্যানা ধ্যানা, এসব পাবলিক খায় না। তার কারণে প্রসূন ব্যানার্জি যখন বাই ইলেকশনে লড়লেন হাওড়ায়, তখন শুরু করেছিল সারদা এবং সুদীপ্ত সেন দিয়ে, প্রসূন দা জিতলেন। তারপরে 14 সালের ভোটেও চিৎকার চেঁচামেচি করলেন, লাভ হলো না। তারপরে কৃষ্ণগঞ্জ বনগার ভোটে মদন মিত্রদের জেলে ঢুকিয়ে দিলেন, সেখানে মার্জিন আমাদের বেড়ে গেল। বিধানসভা ভোটের আগে টিভিতে দেখিয়ে দিলেন আমাদের কয়েকজনের বিরুদ্ধে, তাতে তো মার্জিন আরো বেড়ে গেল। ফিরোজা বিবি 40,000-এ 50,000-এ জিতেছিলেন, আমি 82,000-এ জিতে গেলাম। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। বেঙ্গালুরুর এক মহিলা উদ্ধার হলেন হলদিয়া থেকে। তাকে উদ্ধার করে হলদিয়া থানার পুলিশ। গত 24 তারিখ হলদিয়ার ইন্ডিয়া হোটেলে আসেন তিনি। কিভাবে তিনি এখানে এলেন, এখানে আসার উদ্দেশ্যটাই বা কি, তা খতিয়ে দেখছে পুলিশ। বেঙ্গালুরুর এক মহিলা উদ্ধার হলেন হলদিয়া থেকে। শুক্রবার তাকে উদ্ধার করে দুর্গাচক থানার পুলিশ। গত 24 তারিখ হলদিয়ার ইন্ডিয়া হোটেলে আসেন তিনি। টিভি শোভা নামের ওই মহিলা বেঙ্গালুরের তিলকনগরের বাসিন্দা। তার নামে তিলকনগর থানায় মিসিং ডায়েরিও রয়েছে। জানা গিয়েছে গত 24 তারিখ বেশ কিছু জিনিসপত্র নিয়ে তিনি একটি হোটেলে ওঠেন। হোটেল কর্মীদের সন্দেহ হয়, তারাই পুলিশে খবর দেয়। ডিবি শোভা নামে ভদ্রমহিলা, 46 ইয়ার্স এজ। গত 24 এপ্রিলে উনি দুর্গাচকে, আমাদের হলদিয়ার দুর্গাচকে ইন্ডিয়া হোটেল বলে একটা হোটেলে এসে ওঠেন। ওঠার পরে আবার 5th মেতে উনি বেরিয়ে যান। আবার 6th মে থেকে টিল ইয়েস্টারডে উনি হোটেলেই ছিলেন। তো ওখানে ওনাকে সাসপিসিয়াসলি, এমলেসলি ওখানে হোটেল দেখা যায়। তো সাসপিসিয়াস মুভমেন্ট দেখার পরে হোটেল কর্তৃপক্ষ আমাদের লোকাল দুর্গাচক থানায় ইনফর্ম করার পর আমরা সেটা ভেরিফাই করি মহিলা থানার অফিসার এবং সোর্সের মাধ্যমে, এবং আমরাও ভেরিফাই করার পর ওনার যেটুকু বোঝা যায়, ওনার কথাবার্তা এবং ওনার কাজকর্ম কিছু অসঙ্গতি পাওয়া যায়। অসঙ্গতি তখন ওনাকে আমরা থরো ইন্টারোগেশন করি। ওনার কাছে প্রচুর ডকুমেন্ট, ওনার কাছে প্রচুর কাগজপত্র এবং দুটো লাগেজ, একটা ট্রাঙ্ক এবং একটা ট্রলি ব্যাগ আছে। সেই ট্রলি ব্যাগে অনেক জিনিসপত্র আছে, সেগুলো ভেরিফাই করা হয়। ভেরিফাই করে দেখা যায় যে উনি বিডি শোভা, ওনার নাম আছে, 46 ইয়ার্স এজ। উনি অরিজিনালি বেঙ্গালুরুর বাসিন্দা। তো উনি এখানে এসেছিলেন। ওনার সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে যেটুকু বোঝা গেছে যে উনি এখান থেকে সিঙ্গাপুর যেতে চান, এবং সিঙ্গাপুর যাওয়ার জন্য উনি সি রুট ব্যবহার করতে চাইছেন, এবং তার জন্য উনি এই হলদিয়া পোর্টের মাধ্যমে, এখানে শিপের মাধ্যমে উনি সিঙ্গাপুর যেতে চাইছেন। যদিও ওনার সঙ্গে কথোপকথনে ওনার কাছ থেকে সেরকম কোনো ভ্যালিড ডকুমেন্ট পাওয়া যায়নি, কারণ এটা কার্গো পোর্ট আছে, প্যাসেঞ্জার শিপ এখান থেকে যায় না। তো আমরা তারপরে ওখান থেকে বেঙ্গালুরু লোকাল পুলিশ স্টেশনে ইনফরমেশন পাঠাই ওনার অ্যান্টিসিডেন্ট চেক করার জন্য, ওনার হোয়ার অ্যাবাউটস জানানোর জন্য ওনার রিলেটিভসদের। সেখান থেকে যেটা জানা যায় যে বেঙ্গালুরু তিলকনগর থানায় ওনার নামে একটা মিসিং ডায়েরি মাসখানেক আগে হয়েছে। ওনারা নোটিশে নিয়েছেন এবং ওনারা কনফার্ম করেছেন ছবি দেখে এবং ডিটেলস দেখে যে ওখানে মিসিং ডায়েরি হয়েছে। তারপরে ওনারা ওনার রিলেটিভসদের জানিয়েছেন এবং ওনারা আসছেন এখানে। আমরা সেই অনুযায়ী ওনাকে একটা সেফ কাস্টাডিতে রেখেছি এবং ওনার যা জিনিসপত্র আছে সেগুলো প্রপার চেকিং চলছে। এইটুকুই। হলদিয়া বন্দর হয়ে সিঙ্গাপুর যেতে চেয়েছিলেন তিনি, তবে হলদিয়া বন্দর থেকে এ ধরনের কোনো যাত্রীকে তোলা হয় না। গোটা বিষয়টি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কিভাবে তিনি এখানে এলেন, তার এখানে আসার উদ্দেশ্যই বা কি, তা খতিয়ে দেখছে পুলিশ। উনি এসেছিলেন 24 এপ্রিল, তারপর 5th মে আবার বেরিয়ে গেছিলেন। আবার 6th মে থেকে টিল ইয়েস্টারডে, গতকাল পর্যন্ত উনি ইন্ডিয়া হোটেলেই ছিলেন। এই যে ধরুন প্রায় 1 মাসের সময় ধরে যে উনি হলদিয়াতে ছিলেন, মানে হলদিয়াতে উনি এসে কি কাজ, মানে সারাদিনের ওনার ডিউটিটা কি ছিল, মানে কি কাজ করতো বা সেগুলো আমরা ভেরিফাই করছি। কিন্তু উনার যা কনভারসেশন পাচ্ছি, উনি এখানে একটাই উদ্দেশ্য ছিল, উনি এখান থেকে হলদিয়া ডকের মাধ্যমে ওখানে একটা সিঙ্গাপুরের শিপ আসবে, সেই শিপের করে উনি সিঙ্গাপুর যাবেন। দ্যাট ওয়াজ হার অনলি এইম। উনি তো বেঙ্গালুরু থেকে কলকাতাতে ফ্লাইটে করে এসেছিলেন, ফ্লাইটে করে যেতে পারতেন। সেগুলো আমরা এখনো কনফার্ম নয়, সেগুলো ভেরিফিকেশন চলছে, উনি কিভাবে এসেছিলেন না এসেছিলেন সেটা আমরা এখনো কনফার্ম নয়, সেগুলো ভেরিফিকেশন চলছে। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। ময়না থানার রাধাবল্লভ চক গ্রামে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। উদ্যোগে রাধাবল্লভ চক আশীর্বাদ সংঘ। রক্তদান শিবিরে মোট 70 জন রক্তদাতা রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। শনিবার ময়না থানার রাধাবল্লভ চক গ্রামে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবিরে।
উদ্যোগে রাধাবল্লভ চোক আশীর্বাদ সংঘ। ক্লাবের উদ্যোগে কালী পুজো উপলক্ষে 4 দিন ব্যাপী ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই পুজো এবছর 25তম বর্ষে পদার্পণ করল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার 4 নম্বর অঞ্চলের বর্তমান প্রধান কৃষ্ণপ্রসাদ মাইতি, ময়নার 4 নম্বর অঞ্চলের প্রাক্তন প্রধান চিত্তরঞ্জন হাটই সহ বিশিষ্টরা। আমাদের এই পুজো 25 বছরে পদার্পণ করলো। আর আজকের এই রক্তদান শিবিরে প্রায় আমাদের 60 জনের প্রোগ্রাম ছিল, কিন্তু প্রায় 150 জন হয়ে যাবে আমরা আশা করছি। আর বিকেলে আমাদের বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতার বিশেষ কিছু প্রোগ্রাম আছে। আর আগামী দিনে আমাদের পরিকল্পনা এই ক্লাবের মধ্য দিয়ে আরও যাতে সমাজসেবামূলক এবং ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন শিক্ষামূলক কাজ করতে পারি, এইগুলোই আমাদের ক্লাবের আশা এবং আকাঙ্ক্ষা। এদিনের রক্তদান শিবিরে মোট 70 জন রক্তদাতা রক্তদান করেন। এলাকার দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় এবং তার সাথে সাথে প্রত্যেকের হাতে চারা গাছও তুলে দেওয়া হয় ক্লাবের তরফ থেকে। জানা গিয়েছে এই অঞ্চলে যে সমস্ত সংস্থা রক্তদান শিবির করে সেই ক্লাবকে অঞ্চলের তরফে 3000 টাকা করে অনুদানও দেওয়া হয়। আমাদের ক্লাব আজকে 25 বছরে পদার্পণ করছে। ক্লাবের নাম আশীর্বাদ সংঘ। এই আশীর্বাদ সংঘ আজ থেকে 25 বছর আগে যখন আমরা পুজো করি তখন ছোট্ট ত্রিপল টাঙিয়ে আমরা পুজো করেছিলাম, এবং আজকের দিনে আমাদের রাধাবল্লভ চক প্লাস পাশাপাশি যে গ্রাম রঘুনাথ চক, নিশ্চিন্ত চক, কুমোর চক, ব্রজবল্লভপুর, রসিকপুর, এইসব গ্রামের আর্থিক সাহায্যে আমরা আজকে 25 বছরে এই জায়গাতে আসতে পেরেছি। এবং এখানে এসে আমরা আজকে মহতি কাজ করেছি। রক্তদান শিবির আমাদের আজকে রক্তদান শিবিরে 120 জন ছাড়িয়ে যাবে, না এটা দ্বিতীয় বছর আমাদের 100 ছাড়িয়ে যাবে। এবং আজকে বিকেলে সন্ধ্যের সময় আমাদের বস্ত্রদান এবং চারাদান আছে। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। সবং থানার ভেমুয়া গ্রামে অনুষ্ঠিত হলো কালী পুজো এবং মনসা পুজো। উদ্যোগে দক্ষিণ পূর্ব আমরা কয়েকজন ক্লাব। পুজো উপলক্ষে 4 দিন ব্যাপী চলে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টরা। সবং থানার ভেমুয়া গ্রামে অনুষ্ঠিত হলো কালী পুজো এবং মনসা পুজো। উদ্যোগে দক্ষিণ পূর্ব আমরা কয়েকজন ক্লাব। পুজো উপলক্ষে 4 দিন ব্যাপী বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই উপলক্ষে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়। আবক্ষ মূর্তি উন্মোচনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সবং থানার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তরুণ কুমার মিশ্র। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবং থানার ভুটিচক গৌরী মঠের মহারাজ স্বামী ভক্তি মহারাজ, অর্কিচন মহারাজ, শিক্ষক তপন কুমার পট্টনায়ক সহ বিশিষ্ট অতিথিরা। এদিন প্রায় 5000 মানুষকে অন্নপ্রসাদও বিতরণ করা হয়। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ RCBS। ভগবানপুর থানায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবিরের। পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার মিলিয়ে মোট 60 জন এই রক্তদান শিবিরে রক্তদান করেন। রক্তদাতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার অলোক রাজুরিয়া। শনিবার ভগবানপুর থানায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মিলিয়ে মোট 60 জন এই শিবিরে রক্তদান করেন। রক্তদাতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার অলোক রাজুরিয়া। প্রোগ্রামটা আমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। আমি বলতে চাই কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা সবসময় আমাদেরকে নির্দেশ দিয়েছেন কি পুলিশকে মানুষদের মধ্যে হয়ে কাজ করতে হবে। কোনো আলাদা শুধু থানায় বসে থাকবেন, থানায় বসে যখন কোনো এলাকায় ঘটনা দুর্ঘটনা হবে ওখানে গিয়ে শুধু ওনারা লাঠি চালাবেন, মানুষদের সঙ্গে প্রপার ওনাদের সংবাদ হবে না, বার্তা হবে না, তাহলে এই ধরনের পুলিশ দিয়ে কোনো কাজ করাটা সম্ভব নেই, এলাকায় ভালো রাখাটা সম্ভব নয়। তার জন্যই যদি আপনারা দেখে থাকেন আমরা কিছু বছর ধরে খেলাধুলায় প্রোগ্রামটা করাচ্ছি। কিছুদিন পরেই আপনারা দেখবেন সমস্ত থানা এলাকায় খেলাধুলার প্রোগ্রাম হবে। নজরুলের জন্মতিথি উপলক্ষে তাঁর মূর্তিতে মাল্যদান করেন পুলিশ সুপার।
বড় হয়ে ওঠে। এন্ড সবচেয়ে যারা বেশি ধন্যবাদের পাত্র হচ্ছে তারা হচ্ছেন আজকে যারা রক্ত যারা দিচ্ছে, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আর আমাদের পুলিশ প্রশাসন পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আপনাদের এলাকাবাসীদেরকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব, ছোট নিবেদন করব। আমি একটু এখানে বসে অনেকক্ষণ করে দেখছিলাম, তো আমি একটা জিনিস দেখি, অনেকই লোকটা এখানে মোটর সাইকেলে হেলমেট ছাড়া চালাচ্ছেন। আপনারা খাসকর যারা ইয়ং আছেন, যারা মোবাইল ব্যবহার করেন, যারা শিক্ষা দীক্ষা নিয়েছেন, তাদের সকলকে আমি নিবেদন করব, আপনারা যে রক্তে আমরা রিকোয়ারমেন্ট কবে অনেক সময় দুর্ঘটনা ঘটে, অনেক সময় আছে, বাট বেশির সময় অ্যাক্সিডেন্টে যখন হয় তখন রক্তে আমরা রিকোয়ারমেন্ট হয়। সেই পরিস্থিতিটা না আসে তার জন্য আমি নিবেদন করব, যারা হেলমেট ছাড়া এরা যারা চালাচ্ছেন, ভালো ভালো সুন্দর মোটরসাইকেল দেখছি এদের হাতে, অনেক দামি দামি, তার হেলমেটের দামটা 700-800 টাকা, 1000 টাকা দাম হেলমেট হবে। আপনারা প্লিজ সবাই হেলমেট ব্যবহার করুন, এটা আপনাদের। সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখতে চোখ রাখুন কৃষি কথায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বহু ব্লকেই মানুষ পটল চাষ করে থাকেন। এই পটল চাষ করতে গিয়ে চাষিদের বহু সমস্যার সম্মুখীন হতে হয়। পটল চাষের সুসংহত চাষ পদ্ধতি সম্পর্কে জানালেন পাঁশকুড়া ব্লকের সহ কৃষি আধিকারিক। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বহু ব্লকেই কম বেশি পটল চাষ হয়ে থাকে। 2 বিঘার মতো পটল চাষ করি। তো পটলে বিভিন্ন ধরনের রোগ জ্বালা হয়, তো মাটিটাকে প্রথম সবার আগে তৈরি করতে হবে। তৈরি করার পর পটলের যে বীজ না, ওইটাতে পটলের যে আল আমরা চাষি হিসেবে বলি, যেটা আল লাগাতে হয়। তো প্রথমে এতে জৈব ভালো পরিমাণ দিয়ে তারপর লাগাতে হয়। এর রোগ জ্বালার ক্ষেত্রে বিশেষ করে এটা একটা নিমাটোড রোগ, খুব মারাত্মক রোগ। তো এই রোগটা নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ যদি ঠিকঠাকভাবে করা যায় তাহলে ভালো ফলন পাওয়া যায়। তো বিশেষজ্ঞ যদি এই বিষয় নিয়ে যদি বিশেষজ্ঞের আমার পরামর্শ পাই, আশা করি আমি আরও ভালোভাবে পটল চাষটা করতে পারবো। পটলের মেন ব্যাপার হচ্ছে একটা বলতা গোছের যে একটা পোকা আছে, ওই পোকাটাকে আমি কোনো মতেই কিছুভাবে কন্ট্রোল করতে পারি না। তো ওই পটলটাতে হালটা ফুটিয়ে দিয়ে ওইটাতে ডিম দিয়ে দেয় ওই পটলটার উপরে, তারপর পটলটা আস্তে আস্তে শুকিয়ে লাল হয়ে যায়। এই যে ইয়েগুলো, এই বিষয়গুলো আমরা তো সঠিক চাষি হিসাবে জানি না। যদি ভালো ধরনের পরামর্শ পাই তো আমরা খুবই উপকৃত হব। এই পটল চাষ করতে গিয়ে প্রায়শই চাষিরা বিভিন্ন রোগ সমস্যা ও পোকার আক্রমণে চাষে ক্ষতির শিকার হন। পটল চাষ সাধারণত আমাদের পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হয়, তবে তাদের মধ্যে হাওড়া, হুগলি, বর্ধমান, 24 পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের খুব বেশি পরিমাণে হয়ে থাকে। এই পটল চাষ করতে গেলে চাষি ভাইরা যেসব বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস পটল চাষ করতে পারেন, এই পটল সাধারণত আমরা সবজি হিসেবে খেয়ে থাকি এবং রান্না করেই খাই। এছাড়া পটলের যে লতা হয়, লতাকেও আমরা শাক হিসেবেও অনেকে খেয়ে থাকেন এবং খুবই সুস্বাদু। এছাড়া পটলের কিছু ঔষধি গুণ আছে। পটল খেলে আমাদের যে ফ্যাটি অ্যাসিড, মোটা হয়ে যাওয়ার যে প্রবণতা আছে, সেই প্রবণতাটাকে কমায়। এছাড়া স্টমাকের সিস্টেমটাকেও ভালো রাখে। পটলের কিছু ঔষধি গুণও আছে, তাদের মধ্যে আমাদের সুগার কন্ট্রোল করে এবং আমাদের যে মোটা হয়ে যাওয়ার প্রবণতা, সেই মোটা হয়ে যাওয়ার প্রবণতার হাত থেকে বাঁচায়। আমাদের স্টমাক সিস্টেমটাকে এবং লিভারটাকেও ভালো রাখে। বিভিন্ন ধরনের যেসব জাতগুলো আমাদের এখানে চাষ হয়ে থাকে, সেসব চাষের মধ্যে কাজলি, গুলি, কাঠবিড়ালি, দেশি এই জাতগুলো হয়ে থাকে। এছাড়া কিছু হাইব্রিড জাতও আছে, তবে সাধারণত আমাদের এই এরিয়াতে দেশি জাত এবং কাজলি এবং গুলি এই জাতগুলোই হয়ে থাকে।
পটল চাষ করতে গেলে চাষি ভাইদের যেটা জমি চয়ন করতে হবে, সেই জমির মধ্যে যাতে জল না জমে এরকম জমি নিতে হবে, এবং জমির যে মাটি হতে হবে সেই মাটি যদি বেলে দোআঁশ থেকে দোআঁশ মাটি হয় তাহলে খুবই ভালো হয়। এবং সব থেকে মাথায় রাখতে হবে যা পটল চাষের ক্ষেত্রে যাতে জল না জমে জমিতে। জল জমে গেলে কিন্তু পটলের গাছের গোড়া পচে গিয়ে সমস্ত পটলের জমি কিন্তু পটল গাছ নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং চাষি ভাইদেরকে জল নিকাশি ব্যবস্থাযুক্ত জমি চয়ন করতে হবে। এবং সয়েলের যে পিএইচ, সেই পিএইচ 6 থেকে 6.5 মধ্যে থাকলে খুবই ভালো হয়। যদি পিএইচ একটু কম থাকে তাহলে চাষি ভাইরা মাঠে চুনের ব্যবহার করতে পারেন, তাহলে পিএইচটা অনেকটা বেড়ে যাবে। এবং 6 থেকে 6.5 মধ্যেই পিএইচটা রাখতে হবে, তাহলে খুব ভালো পটল চাষ হয়ে থাকে। এই পটল চাষের সুসংহত চাষ পদ্ধতি সম্পর্কে জানালেন পাঁশকুড়া ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর বিবেকানন্দ মহান্তি। সাধারণত আমরা যখন পটল চাষ করি সেই পটল চাষের ক্ষেত্রে পুরুষ গাছ এবং স্ত্রী গাছের রেশিও 1:9, মানে একটা যদি পুরুষ গাছ থাকে তাহলে 9টা স্ত্রী গাছ রাখা হয়। এই হিসেবেই আমরা চাষ করে থাকি এবং তাতে অনেক ভালো ফলন পাওয়া যায়। পটল গাছের ফলন সাধারণত 15 থেকে 20 টন পার হেক্টর এই হিসেবে আমরা ফলন পেয়ে থাকি। গাছ লাগানোর সাধারণত 120 থেকে 130 দিন বাদে আমাদের ফলনটা পাওয়া যায়, এবং ফুল ফোটার বা পরাগ মিলন হয়ে যাওয়ার 15 থেকে 20 দিন বাদেই আমরা এটাকে সবজিটাকে তুলতে পারি, পটল হিসেবে তুলতে পারি এবং বাজারজাত করতে পারি। সাধারণত যেসব চাষি ভাইরা পটল চাষ করতে চাইছেন, পটল চাষ করার আগে জল নিকাশিযুক্ত উঁচু জমি এবং জমির পিএইচ যাতে 6 থেকে 6.5 মধ্যে থাকে সেটা লক্ষ্য রাখতে হবে, এবং যত পরিমাণে জৈব সার বেশি ব্যবহার করা যায় ততই ভালো। এছাড়া ক্লিন কাল্টিভেশন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে জমিটাকে রাখতে হবে। যেসব গাছে মনে করুন রোগ বা পোকা লেগে গেছে, তারপর পাতা শুকিয়ে গেছে, সেসব রোগগ্রস্ত গাছগুলোকে বা পাতাগুলোকে তুলে গাছের পুড়িয়ে ফেলাই সব থেকে ভালো, অথবা মাঠ থেকে দূরে 2-3 ফুট মাটিতে গর্ত করে যদি পুঁতে দিতে পারেন তাহলে খুবই ভালো হয়। রশ্মি ব্যানার্জির রিপোর্ট, নিউজ আরসিবিএস। আপনি কি টিভিতে গান করতে ইচ্ছুক? আরসিবিএস বাংলা আপনাকে দিচ্ছে সেই সুযোগ। আমাদের মিউজিক ক্যাফের পরবর্তী অডিশন হতে চলেছে আগামী 18 জুন। নাম রেজিস্টার করতে ফোন করুন 7363045459 এই নাম্বারে, সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আজকের মতো নিউজ আরসিবিএস এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার।